গণিত প্রকাশ দশম শ্রেণী। আমরা আজ শুরু করতে চলেছি রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান অষ্টম শ্রেণীতে শুরু হয়েছে, নবম শ্রেণীতে অনেকটাই ছিল। এখন আমরা দশম শ্রেণীতে যেগুলি আলোচনা করব তার আগে কিন্তু তোমাদের অবশ্যই নবম শ্রেণীর রাশিবিজ্ঞানে যা পড়েছ সেগুলো একটু চোখ বুলিয়ে নিতে হবে, কারণ সেগুলো এখানে কাজে লাগবে। এখন দশম শ্রেণীর সিলেবাসে আছে গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান এবং ওজাইভ। এখন আমরা এই যে চারটি টার্ম দিয়েছে, চারটি টার্ম কিন্তু চারটি চ্যাপ্টারে বিভক্ত করে নেওয়া হয়েছে আমাদের পাঠ্যপুস্তকে। এখন এই চারটি টার্মের মধ্যে গড় অর্থাৎ মিন, মধ্যমা, মিডিয়ান, ওজাইভ, এটা ইংরাজি টার্মে আছে। এবং সংখ্যাগুরু মান। অর্থাৎ মড। আমাদের দশম শ্রেণীর সিলেবাসে এই চারটি টার্ম নিয়ে আমাদের আলোচনা আছে। এখান থেকে ছোট ছোট সমস্যা আছে। দশম শ্রেণীর এই চ্যাপ্টার থেকে 3টি 4 নম্বরের প্রশ্ন সেট হয়। 4 + 4 + 4, এই 3টির মধ্যে 2টি অঙ্ক কষতে হয়, অর্থাৎ এখানে 8 মার্কস থাকছে। এবং শর্ট অ্যান্সার টাইপে তাতে 1 নম্বরে হোক 2 নম্বরে হোক 2 নম্বর থাকবে, টোটাল হলো 10 নম্বর। এই 10 নম্বর কিন্তু সমস্ত ধরনের ছাত্রছাত্রী তুলতে পারে। একটু মনোযোগ দিয়ে অঙ্কগুলি কষলে সবাই কিন্তু এই 10-এ 10ই পেয়ে যায়, কারণ এটা একটা সহজ এবং নাম্বার ওঠার মতো চ্যাপ্টার। এখন দেখো, আমরা প্রথমে আজকে গড় নিয়ে আলোচনা করব। গড় হচ্ছে আমার 26.1 চ্যাপ্টার। আমাদের এই যে 3টি টার্ম পেলাম আমরা, গড়, সংখ্যাগুরু মান এবং মধ্যমা, এই 3টি টার্মকে রাশিবিজ্ঞানে বলা হয় মধ্যগামিতার মাপক। অর্থাৎ কোনো রাশি তত্ত্বে, কোনো রাশির যে তথ্য, সেই তথ্যের মধ্যে এমন কতকগুলি বিশেষ সংখ্যা থাকে যেগুলো সমগ্র তথ্যের প্রতিনিধিত্ব করে। আর এই মানগুলি সাধারণত সেন্ট্রাল পজিশন অর্থাৎ কেন্দ্রীয় অবস্থানে কাছাকাছি থাকতে চায়, সেই জন্য এগুলিকে বলা হয় মধ্যগামিতার মাপক। তাহলে আমার মিন, মড এবং মিডিয়াম হলো মধ্যগামিতার মাপক। এখন আমরা মিন অর্থাৎ গড় নিয়ে আলোচনা করব। দেখো, এই গড় হয় 3 ধরনের, যেমন গুণোত্তর গড় অর্থাৎ জিওমেট্রিক মিন, যৌগিক গড় অর্থাৎ অ্যারিথমেটিক মিন এবং বিবর্ত যৌগিক গড় অর্থাৎ হারমোনিক মিন। এদের মধ্যে আমাদের এখানে আলোচ্য বিষয় হলো যৌগিক গড় অর্থাৎ অ্যারিথমেটিক মিন। তাহলে আমরা আলোচনা করব যৌগিক গড় নিয়ে। যৌগিক গড় কাকে বলে? একই জাতীয় রাশির অনেকগুলি রাশির যদি আমরা যোগফল বের করি, তাকে যদি রাশির মোট সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে যে সংখ্যা পাই তাকে আমরা সাধারণত যৌগিক গড় বলে থাকি। মনে করো এ, বি, সি, ডি 4জন খেলোয়াড়ের বয়স, একজনের বয়স মনে করে 21 বছর, একজন 18, একজন 19 বছর, আরেকজনের 22 বছর। তাহলে আমাদের এদের বয়সের গড় বের করতে হবে। তাহলে বয়সের যোগফল কত হবে? 21 + 18 + 19 + 22 বছর। এখন এখানে আমার 4 জনের বয়সকে যোগ করা হয়েছে, তাহলে এখানে মোট রাশির সংখ্যা যদি ধরি আমরা, তাহলে হবে 4। তাহলে গড় হবে আমার, গড় বলতে এখানে যৌগিক গড়
হবে এখানে আমার এই যোগফল অর্থাৎ 80/4 অর্থাৎ 20। তাহলে যৌগিক গড় আমরা দেখলাম যে সমজাতীয় রাশি হতে হবে, তাদের যদি একসঙ্গে অনেকগুলি রাশি যোগ করা হয় সেই যোগফলকে যতগুলি রাশির যোগফল করা হয়েছে সেই রাশির সংখ্যার মোট সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা যে সংখ্যা বা সংখ্যামালা পাবো তাকে বলবো যৌগিক গড়। এখন মনে করো x একটি চলরাশি, এর n সংখ্যক মানগুলি হলো যথাক্রমে ধরো x1, x2, x3, x4 আপ টু xn। তাহলে এক্ষেত্রে আমার যৌগিক গড় কেমন হবে? তাহলে যৌগিক গড় হবে এই রাশিগুলির যোগফল অর্থাৎ x1 প্লাস x2 প্লাস x3 xn বাই আমার n সংখ্যক রাশি আছে সেজন্য n দিয়ে ভাগ। এখন আমরা যৌগিক গড়কে x বার দ্বারা প্রকাশ করি, অর্থাৎ x চলের যৌগিক গড় একে লেখা হয় x বার। x এর মাথায় দাগ দিলে এর উচ্চারণ হবে x বার। একে আমরা x বার দিয়ে বা y চলের হলে y বার দিয়ে আমরা যৌগিক গড়কে প্রকাশ করে থাকি। তাহলে এক্ষেত্রে আমরা x বার সমান কত লিখতে পারবো? x বার সমান আমরা x1 প্লাস x2 প্লাস x3 প্লাস xn পর্যন্ত যোগফলকে আমরা সংক্ষেপে লিখলে কেমন পাবো? সিগমা i ইজিক্যাল টু 1 টু n xi বাই 1/n। এখানে দেখো সিগমা, একে বলা হয় ক্যাপিটাল সিগমা, এটিকে গ্রিক বর্ণ বলা হয়। এর অর্থ হলো সামেশন অর্থাৎ সমষ্টি বা যোগ। এই যোগ সম্পর্কে আমরা একটু দেখে নেব। যদি দেওয়া থাকে i ইজিক্যাল টু 1 টু 5 xi, তাহলে আমরা কিভাবে লিখতে পারবো? আমরা x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5 অর্থাৎ 1 থেকে 5 রেঞ্জের মধ্যে xi এর যোগফল। এছাড়াও আরেকটি উদাহরণ আমরা নেব। মনে করো দেওয়া আছে সামেশন i ইজিক্যাল টু 1 টু 5, এখানে দেওয়া হচ্ছে 6 ইন্টু i। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো 6 ইন্টু i এর পরিবর্তে 1 প্লাস i এর পরিবর্তে 2, i এর পরিবর্তে 3, i এর পরিবর্তে 4 প্লাস i এর পরিবর্তে 5 সমান লিখতে পারবো 6 ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 সমান 6 ইন্টু 15 সমান 19। এইভাবে তোমরা আরও অনেক উদাহরণ করতে পারবে। তাহলে আমরা n সংখ্যক রাশির গড় কিভাবে নির্ণয় করতে হয় কি পেলাম আমরা? x বার ইজিক্যাল টু 1/n সামেশন i ইজিক্যাল টু 1 টু n xi। এখন মনে করো x চলের যদি x1, x2, x3, x4, xn এই মানগুলির পরিসংখ্যা যদি যথাক্রমে f1, f2, f3, f4, fn হয়, তাহলে আমরা কিভাবে গড় নির্ণয় করব? এখন দেখো চলরাশি বুঝেছো x1, এর পরিসংখ্যা f1, অর্থাৎ x1 মানটি f1 বার আছে। মনে করো কোনো একটি রাশিতত্ত্বে যদি 2 5 বার থাকে তাহলে 2 এর পরিসংখ্যা হবে 5। তাহলে এখানে x1 এর পরিসংখ্যা হলো f1, অর্থাৎ x1টি 5 বার আছে।
x2 f2 বার আছে, সরি এখানে x1 f1 বার আছে, x2 f2 বার আছে, x3 f3 বার আছে। এগুলো নবম শ্রেণীতে তোমরা ভালোভাবে শিখেছো। এখন এই ক্ষেত্রে আমরা কিভাবে গড় নির্ণয় করব? তাহলে দেখো এক্ষেত্রে গড় হবে x বার সমান এদের x1 ইন্টু f1, x2 ইন্টু f2, x3 ইন্টু f3 এদের যোগফল। একে আমরা ভারযুক্ত গড় বলে থাকি। তাহলে কি লিখব আমরা? x1 f1, x2 f2, x3 f3 প্লাস x4 f4 xn fn বাই আমার এখানে পরিসংখ্যার যোগফলই হবে এই কতটা রাশি আছে সেই সংখ্যা। তাহলে এখানে লিখব আমরা f1 প্লাস f2 f3 প্লাস f4 প্লাস fn। তাহলে আগের মতো আমরা এখানে সামেশন অর্থাৎ ক্যাপিটাল সিগমা ব্যবহার করে লিখতে পারবো সামেশন i ইকুয়াল টু 1 টু n xi fi। আর এখানে আমরা f1 প্লাস f2 f3 প্লাস f4 আপ টু fn এখানেও আমরা ক্যাপিটাল সিগমা ব্যবহার করে লিখতে পারবো i ইকুয়াল টু 1 টু n fi। এইভাবে যে গড় নির্ণয় করলাম একে বলা হয় ভারযুক্ত গড়। আর এইভাবে গড় নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় ডাইরেক্ট মেথড বা প্রত্যক্ষ পদ্ধতি। এই পদ্ধতির নাম হলো প্রত্যক্ষ পদ্ধতি। এখন আমাদের গড় নির্ণয়ের তিনটি পদ্ধতি আছে। প্রত্যক্ষ পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি থেকে সরলীকরণ সেটি হবে কল্পিত গড় পদ্ধতি বা বিচ্যুতি পদ্ধতি, এবং আরেকটি পদ্ধতি হলো ক্রম বিচ্যুতি পদ্ধতি, স্টেপ ডেভিয়েশন মেথড। এক একটি পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা, তার সঙ্গে কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে যে সকল অঙ্ক দেওয়া আছে সেইগুলিকে যদি সাথে সাথে করে যায় তোমাদেরও বুঝতে সুবিধা হবে, আমারও অঙ্কগুলি করতে স্যাটিসফ্যাকশান আসবে। সেই জন্য আমরা প্রত্যক্ষ গড় পদ্ধতির একটি অঙ্ক আমরা শুরু করব। দেখো 340 পাতা কষে দেখি 26.1 অঙ্কই আমি প্রথমে শুরু করব। একের অঙ্কে দেওয়া আছে আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচে ছকে লিখেছি। দেওয়া আছে দেখো বয়স এবং বন্ধুর সংখ্যা ছক করে দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখি বয়স এবং দ্বিতীয় ছকে আছে বন্ধু সংখ্যা। বয়সে দেওয়া আছে 15, বন্ধুর সংখ্যায় 4। বয়সে দেওয়া আছে 16, বন্ধুর সংখ্যায় আছে 7। 17, 10, 18, 10, 19, 5, 20, 4। আরেকবার আমরা দেখে নেব 15, 4, 16, 7, 17, 10, 18, 10, 19, 5, 20, 4। তাহলে দেখো আমরা এখানে একটা ছক করব, আমাদের বের করতে হবে। আমরা দেখলাম সূত্রটি আরেকবার দেখে নেব আমরা। এক্স বার ইজিক্যাল টু সামেশন xi fi বাই সামেশন fi। তাহলে আমাদের xi বার করতে হবে, fi বার করতে হবে। এখন xi fi মান দেওয়া আছে, আমাদের বের করতে হবে xi fi।
তাহলে 3টি ছক আমাদের করতে হবে। দেখো প্রথম অংশে আছে বয়স, একে আমরা xi ধরে নেব। দ্বিতীয় অংশে আছে বন্ধুর সংখ্যা, এটিকে আমরা পরিসংখ্যা ধরব। তাহলে বন্ধুর সংখ্যা এটি হবে আমাদের পরিসংখ্যা। তাহলে তৃতীয় ছকে হবে আমার xi ইন্টু fi। তাহলে এইভাবে আমরা সাজিয়ে নেব। তাহলে দেখো xi অংশে আছে আমার 15, fi আছে 4, এখানে আছে 16, এখানে আছে 7, 17, 10, 18, 10, 19, 5, 20, 4। তাহলে দেখো xi 15, fi 4, আমাকে বের করতে হবে xi ইন্টু fi। 4 15 হলো 60, 7 16 112, 10 17 170, 10 18 180, 5 19 95 এবং 4 20 80। এখানে দেখো সামেশন fi, অর্থাৎ আমার এফআইগুলি যোগ করতে হবে। এটা বলা আছে আমাদের 40 হবে, সমান 40 সামেশন xi fi, অর্থাৎ আমাদের এই ছকটার যোগ করতে হবে। সামেশন xi fi কত হবে? 5 7 8 9 17 8 25 32 33 6 39 9 3 4 5 6 697। তাহলে আমরা পেলাম সামেশন xi fi, অর্থাৎ xi ইন্টু fi এর যোগফল পেলাম 697 এবং সামেশন fi পেলাম 40। অতএব গড় অর্থাৎ যৌগিক গড় x বার সমান সামেশন xi fi বাই সামেশন fi সমান 697 বাই 40। হিসাব করলে দেখলে আমরা পাবো 17.43 প্রায়। তাহলে আমার প্রশ্নে দেওয়া ছিল আমি আমার বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করি। তাহলে আমার বন্ধুদের গড় বয়স হল 17.43 বছর প্রায়। এবার দেখো আমরা এখানে প্রথম অঙ্ক দেওয়া ছিল প্রত্যক্ষ পদ্ধতি, এখন 7 অঙ্কে দেওয়া আছে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করি। এখানে কিন্তু আমার শ্রেণীর সীমানা দেওয়া আছে। তাহলে চলো আমরা 7 1 নম্বর অঙ্ক করব। তাহলে আমরা 7 1 নম্বর অঙ্ক কি পেলাম? দেওয়া আছে দেখো শ্রেণীর সীমানা 0 থেকে 10, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এখানে পরিসংখ্যা দেওয়া আছে 4 6 10 6 এবং 4। কিন্তু আমাদের প্রয়োজন এখানে শ্রেণীর সীমানা নিয়ে আমার অঙ্কটি হবে না। শ্রেণীর সীমানাকে আমাদের কনভার্ট করতে হবে শ্রেণী মধ্যমানে। সেই জন্য আমরা এখানে ছক করব। দেখো প্রথম ছকে হবে শ্রেণীর সীমানা, দ্বিতীয় ছকে হবে শ্রেণী মধ্যক, তৃতীয় ছকে শ্রেণী মধ্যককে আমরা xi লিখব। পরিসংখ্যা
অর্থাৎ এফ আই। চতুর্থ ছকে লিখব আমরা এক্স আই ইন্টু এফ আই। তাহলে আমার আছে 5টি শূন্য থেকে 10। দেখো 0 থেকে 10 এখানে আমাকে শ্রেণী মধ্যক বের করতে হবে। শ্রেণী সীমানা 0 থেকে 10 অর্থাৎ নিম্ন শ্রেণী সীমানা হলো 0 এবং ঊর্ধ্ব শ্রেণী সীমানা হলো 10। তাহলে এর গড় মান হবে শ্রেণী মধ্যক। তাহলে এখানে শ্রেণী মধ্যক কত হবে আমার 0 প্লাস 10/2 সমান 5। দ্বিতীয়তে দেওয়া আছে 10 থেকে 20, এর শ্রেণী মধ্যক হবে 10 প্লাস 20/2, 10 প্লাস 20/2 সমান 15। 20 থেকে 30 অর্থাৎ 25 হবে শ্রেণী মধ্যক। 30 থেকে 40 শ্রেণী মধ্যক হবে 35। 40 থেকে 50 শ্রেণী মধ্যক হবে 45। এখানে পরিসংখ্যা আছে আমার, দেখো 4, 6, 10, 6, 4। তাহলে আমার এক্স আই ইন্টু এফ আই হবে 4 5 20, 6 15 90, 250, 210, 180। তাহলে টোটাল পরিসংখ্যা হলো 4 হচ্ছে 10 10 20 আর 10 30। তাহলে সামেশন এফ আই হলো আমার এখানে 30। অর্থাৎ এখানে সামেশন এফ আই বলতে আমার 4, 6, 10, 6 এবং 4-এর যোগফলকে বোঝাচ্ছে। এখানে সামেশন এক্স আই এফ আই, সামেশন এক্স আই এফ আই অর্থাৎ এক্স আই এফ আই এর আমার এখানে 20, 90, 250, 210 এবং 180 এর যোগফলকে বোঝাচ্ছে। তাহলে এদের যোগফল 0, 9 5 14, 16 9 25, 5 2 3 আর 2 5 2 750। তাহলে আমরা ছক থেকে পেলাম, ছক থেকে পেয়েছি সামেশন এক্স আই এফ আই সমান 750 এবং সামেশন এফ আই সমান পেয়েছি 30। অতএব যৌগিক গড় এক্স বার সমান হবে আমার সামেশন এক্স আই এফ আই বাই সামেশন এফ আই অর্থাৎ 750/30 সমান 25। তাহলে আমার বের করতে দেওয়া ছিল সাতের একে দেওয়া ছিল প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। শ্রেণী সীমানা পরিসংখ্যা দেওয়া ছিল। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করে আমরা পেলাম যৌগিক গড় সমান 25। এবার আমরা যদি দেখি, আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের ক্ষেত্রে পেলাম সামেশন এক্স বার ইজিক্যাল টু সামেশন এক্স আই এফ আই বাই সামেশন এফ আই। কোনো ক্ষেত্রে দেখা যায় যে এক্স আই ইন্টু এফ আই এই মানের যোগফল এবং গুণফল অনেক বড় সংখ্যা হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু হিসাব করতে অনেক সময় লেগে যায়, হিসাবে জটিলতা আসে
এবং ভুল হবার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আরেকটি নতুন পদ্ধতির অবতারণা করা হয়েছে, যেখানে আমার এক্সআইয়ের মানকে পরিবর্তন করা যাবে। কারণ এক্সআই ইন্টু এফআই তথ্যে কিন্তু এফআইকে পরিবর্তন করা যাবে না, এফআই এর মান একই থাকবে। তাহলে এক্সআইয়ের পরিবর্তে লেখা হবে ডিআই, ডিআইকে সংজ্ঞায়িত করা হবে এক্সআই মাইনাস এ। এই এটি নেওয়া হবে এক্সআইয়ের বিভিন্ন মানের মধ্য থেকে একটিকে নির্দিষ্ট করে নেওয়া হবে। যেমন যদি আমরা ধরি এক্সআইয়ের বিভিন্ন মান 10, 12, 14, 16, 18, তাহলে আমরা এখানে এ বলতে দেখো 5টি মান আছে, তাহলে মাঝেরটি হবে এ হবে 14। আর যদি এমন হয় 10 এক্সআই 10, 12, 14, 16, 18, 20, এক্ষেত্রে কিন্তু এই মান আমাদের 14 হতে পারে বা 16 হতে পারে, যেটা খুশি নেওয়া যেতে পারে। এর জন্য মানের কোনো পরিবর্তন হবে না। এই একে বলা হয় কল্পিত গড়, কল্পিত গড়। আর এই পদ্ধতিতে মান নির্ণয় করলে আমরা গড় পাব এক্স বার সমান এ প্লাস সামেশন ডিআই এফআই বাই সামেশন এফআই। আমাদের এটি বোঝার জন্য আমরা একটি অঙ্ক করব, তাহলে আরও পরিষ্কারভাবে বুঝতে পারব। দেখো, পাঠ্যপুস্তকে 2 অঙ্কে বলা হয়েছে গ্রামের 50টি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় লিখেছি, ওই 50টি পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতিতে লিখি। এই পদ্ধতির নাম হলো কল্পিত গড় পদ্ধতি বা বিচ্যুতি পদ্ধতি। তাহলে দেওয়া আছে গ্রামের 50টি পরিবারের সদস্য সংখ্যা। তাহলে প্রথমে আছে সদস্য সংখ্যা, দ্বিতীয় ক্ষেত্রে আছে পরিবারের সংখ্যা, সদস্য সংখ্যা আছে 2, পরিবারের সংখ্যা আছে 6, সদস্য সংখ্যা আছে 3, পরিবারের সংখ্যা আছে 8, সদস্য সংখ্যা 4, পরিবারের সংখ্যা 14, সদস্য সংখ্যা 5, পরিবারের সংখ্যা 15, 6, 4, 7, 3। আমাদেরকে অঙ্কটিকে কল্পিত গড় পদ্ধতিতে করতে বলা হয়েছে। তাহলে কল্পিত গড় পদ্ধতিতে আমার ছক হবে 5টি। এখানে সদস্য সংখ্যা, পরিবারের সংখ্যা, দেখো আমরা 5টি ছক কেটে নেব। এখানে আমার সদস্য সংখ্যাকে ধরবো আমরা এক্সআই। তাহলে সদস্য সংখ্যা একে আমরা ধরবো এক্সআই। পরিবারের সংখ্যা পরিবারের সংখ্যাকে আমরা ধরবো এফআই। তাহলে আমার দেওয়া আছে সদস্য সংখ্যা 2, পরিবারের সংখ্যা 6, 3, 8, 4, 14, 5, 15, 6, 4, 7, 3।
এখন আমরা অঙ্কটি যেহেতু কল্পিত গড় মেথডে করব, সেই জন্য আমরা এখানে লিখব ডিআই। ডিআই অর্থাৎ xi মাইনাস এ। এখানে দেখো এ নির্বাচন করব, 1 2 3 4 5 6টি আছে, তাহলে আমরা 4কেও এ নির্বাচন করতে পারবো, 5কেও পারবো। মনে করি এ সমান 4 ধরা হলো। মনে করি কল্পিত গড় সমান কল্পিত গড় এ সমান 4। তাহলে দেখো xi মাইনাস এ, এখানে xi 2 আছে, 2 থেকে 4 বাদ গেলে হলো আমার -2। 3 থেকে 4 বাদ গেলে হলো -1। 4 থেকে 4 বাদ গেলে হলো 0। 5 থেকে 4 বাদ গেলে হলো +1। 6 থেকে 4 বাদ গেলে হলো +2। 7 থেকে 4 বাদ গেলে হলো +3। এখন আমাদের বার করতে হবে ডিআই এফআই। ডিআই এফআই, তাহলে দেখো এফআই আছে আমার 6, এদিকে ডিআই আছে আমার -2, তাহলে হলো -12। এখানে হলো -8, এখানে হলো 0, এখানে হলো আমার 15, এদিকে হলো 8, 3 3 9। এখন আমাদের টোটাল করতে হবে সামেশন ডিআই এফআই। সামেশন ডিআই এফআই দেখো -12 -8 হলো -20, এখানে 15 9 8 যোগ করতে হবে, 24 8 32, তাহলে হলো 12 +12। তাহলে সামেশন ডিআই এফআই হলো আমার +12। এখানে আমাদের হিসাব করতে হবে সামেশন এফআই, অর্থাৎ 6 8 14 15 4 এবং 3-এর যোগফল। 8 আছে 14 14 28, 28 4 32, 35 15 50, তাহলে সামেশন এফআই হলো 50। তাহলে আমরা এক্ষেত্রে গড় x বার সমান লিখতে পারবো a প্লাস সামেশন ডিআই এফআই বাই সামেশন এফআই। ছক থেকে আমরা যা পেলাম, এ আছে আমার 4কে ধরা হয়েছে, তাহলে 4 প্লাস সামেশন ডিআই এফআই আমরা পেয়েছি +12, সামেশন এফআই পেয়েছি 50। তাহলে গড় হলো আমার x বার ইজিক্যাল টু 4 + 12/50। দেখো 6কে 25 দিয়ে ভাগ করে নেব, 0.25, 4 + 0.25 সমান 4.25। অতএব কল্পিত গড় পদ্ধতিতে অঙ্কটি গড় আমরা x বার পেলাম 4.25। এবার আমরা আরেকটি নতুন পদ্ধতি দেখব। তাহলে কল্পিত গড় পদ্ধতিতে আমরা পেলাম x বার ইজিক্যাল টু a প্লাস সামেশন ডিআইএফআই বাই সামেশন এফআই। এখন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ডিআই ইন্টু এফআই এর মানও অনেক বড় হয়ে যায়, যার জন্য এক্ষেত্রে অনেক সময় এবং হিসাবে ভুলও হয়। সেই জন্য এটাকে আরও সরলীকরণ করার জন্য আরেকটি মেথডে অবতারণা করা হয়েছে, সেটি হলো স্টেপ ডেভিয়েশন মেথড বা ক্রম বিচ্যুতি পদ্ধতি। ক্রম বিচ্যুতি পদ্ধতিতে এখানে আমার ডিআই না লিখে লেখা হয়েছে ইউআই। ইউআইকে সংজ্ঞায়িত করা হয়েছে xi মাইনাস a বাই এইচ। এখানে এইচ হলো শ্রেণী দৈর্ঘ্য।
এই পদ্ধতির লিমিটেশন হলো এইচ অর্থাৎ এই শ্রেণী দৈর্ঘ্য সকল শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য সমান হতে হবে। যদি সমান না হয়, শ্রেণী দৈর্ঘ্য অসমান হলেও যদি আমরা যেখানে যে ডিআই এর মান পেয়েছি ডিআই ইজিক্যাল টু এক্সআই মাইনাস এ, এই মানগুলির মধ্যে একটি সাধারণ উৎপাদক থাকতে হবে। যদি সাধারণ উৎপাদক থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমার শ্রেণীদৈর্ঘ্য অসমান হওয়া সত্ত্বেও এই পদ্ধতি ব্যবহার করা যাবে। তাহলে আমাদের এখানে যে ডিআই লিখলাম, ডিআই এর পরিবর্তে আমরা এখন লিখেছি ইউআই। এই ইউআই অর্থাৎ এক্সআই মাইনাস এ বাই এইচ, অর্থাৎ ইউআই সমান আমি লিখতে পারি ডিআই বাই এইচ। এখন এই ধরনের গড় নির্ণয়ের ক্ষেত্রে এক্স বার গড় হবে আমার এ প্লাস সামেশন ইউআই এফআই বাই সামেশন এফআই ইন্টু এইচ। তাহলে এই পদ্ধতির নাম হলো ক্রম বিচ্যুতি পদ্ধতি। ক্রম বিচ্যুতি পদ্ধতি আর এদিকে আমার কল্পিত গড় পদ্ধতি, এই দুটি পদ্ধতি কিন্তু আমাদের মূলে প্রত্যক্ষ পদ্ধতিরই সরলীকৃত রূপ। তাহলে আমরা ক্রম বিচ্যুতি পদ্ধতিতে একটি অঙ্ক হিসাব করলে এটা আরও ভালোভাবে বুঝতে পারব। দেখো, ক্রম বিচ্যুতি পদ্ধতিতে অঙ্ক দেওয়া আছে 8-এর 2 নম্বর, 341 পাতার 8-এর 2 নম্বর, সরি এখানে দিয়েছে 9-এর 2 নম্বর। তাহলে আমরা 9-এর 1 বা 2 দুটি অঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা কষব 9-এর 1 নম্বর। আচ্ছা, 9-এর 1 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে শ্রেণী সীমানা এবং পরিসংখ্যা। তাহলে এক্ষেত্রে আমাদের 5টি ছক করতে হবে। আমরা 5টি ছক করে নেব। দেখো, দেখো আরেকবার আমরা ফর্মুলা লিখব। এক্স বার সমান সামেশন এ প্লাস সামেশন ইউআই এফআই বাই সামেশন এফআই ইন্টু এইচ। তাহলে আমাদের প্রথমে দেওয়া আছে শ্রেণীর সীমানা। শ্রেণীর সীমানা আমাদের লিখতে হবে। শ্রেণী সীমানা। দ্বিতীয় ছকে শ্রেণীর সীমানা থেকে আমরা শ্রেণী মধ্যক করব। তাহলে শ্রেণী মধ্যক, একে আমরা লিখব এক্সআই। তৃতীয়তে আমরা লিখব পরিসংখ্যা, পরিসংখ্যা অর্থাৎ এফআই। চতুর্থতে আমাদের লিখতে হবে, আমরা সরাসরি ডিআইকে হিসাব না করে ইউআই বের করতে পারি, কিন্তু সেক্ষেত্রে অসুবিধা হতে পারে, সেজন্য আমরা ডিআইকে লিখব। এর সঙ্গে লিখব আমরা ইউআই সমান এক্সআই মাইনাস ইউআই সমান এক্সআই মাইনাস এ বাই এইচ। আমরা আরেকটি ছক করে নেব। এখানে লিখব আমরা এফআই ইউআই। তাহলে শ্রেণী সীমানায় দেওয়া আছে আমার 0 থেকে 30, পরিসংখ্যা 12, 30 থেকে 60, পরিসংখ্যা 15, 60 থেকে 90, পরিসংখ্যা দেওয়া আছে 20, 90 থেকে 120, পরিসংখ্যা দেওয়া আছে 25, 120 থেকে 150, পরিসংখ্যা দেওয়া আছে 8।
দেখো আমাদের শ্রেণী মধ্যক বের করতে হবে, অর্থাৎ নিম্ন শ্রেণী সীমানা এবং ঊর্ধ্ব শ্রেণী সীমানার যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 0 + 30/2 অর্থাৎ 15। তাহলে আমার এখানে xi হলো 15। 30, 60, 90কে 2 দিয়ে ভাগ করলে আমি পাবো 45। 60, 90, 150, 150কে 2 দিয়ে ভাগ করলে আমি পাবো 75। অর্থাৎ দেখো 15 পর 45, 30 বেড়েছে, এখানেও 30 বেড়েছে, এখানে 30 বাড়লে হবে 105, এখানে 30 বাড়লে হবে 135। এখন আমাদের এ অর্থাৎ কল্পিত গড় নির্বাচন করতে হবে। দেখো 1, 2, 3, 4, 5, তাহলে আমার এখানে কল্পিত গড় হবে 75। এ সমান 75 কল্পিত গড়। কল্পিত গড় এ সমান 75 ধরি। তাহলে দেখো ডিআই আছে xi মাইনাস এ, অর্থাৎ 15 মাইনাস 75, তার মানে হলো আমার -60। 45 মাইনাস 75 -30। 75 মাইনাস 75 হলো 0। 105 মাইনাস 75 হলো 30। 135 মাইনাস 75 হলো 60। এখন দেখো শ্রেণী দৈর্ঘ্য কত আছে আমার, 0 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 90 অর্থাৎ 30। এখানে h সমান হলো আমার 30। তাহলে আমরা ইউআই সমান লিখতে পারবো xi মাইনাস একে h দিয়ে ভাগ, অর্থাৎ এখানে -60কে কত দিয়ে ভাগ, 30 দিয়ে ভাগ করব। তাহলে আমি পেলাম -2। একে 30 দিয়ে ভাগ করলে পেলাম -1, এখানে পেলাম 0, 30 দিয়ে ভাগ করলে পেলাম 1, এখানে 30 দিয়ে ভাগ করে পেলাম 2। এবার আমরা বের করব fi uy। fi uy -2 × 12 হলো এখানে -24, -15, এখানে হলো 0, 25, 16। তাহলে দেখো আমার হিসাবের যে জটিলতা বা হিসাবের যে বড়সড় হিসাব হয়ে যেত, সেখান থেকে আমরা সহজে হিসাব করে নিতে পারছি। এখন আমাদের হিসাব করতে হবে সামেশন fi uy এবং আমাদের সামেশন fi। এখানে দেখো সামেশন fi কত হলো, অর্থাৎ 8, 25, 20, 15, 12 যোগফল। 12, 8, 20, 20, 40, 60, 65, 80। এখানে দেখো -24 -15 হলো -39, 25 হলো +41, তাহলে হলো +2। আমি এখানে পেলাম সামেশন uy fi সমান +2। তাহলে ছক থেকে আমরা পেলাম সামেশন fi মান 80 এবং সামেশন uy fi মান 2, h আছে আমার 30। তাহলে আমরা লিখে রাখবো সামেশন uy fi সমান পেয়েছি আমি 2, সামেশন fi পেয়েছি 80, h পেয়েছি আমি 30। h হলো শ্রেণী দৈর্ঘ্য। দেখো 0 থেকে 30, ঊর্ধ্বসীমা থেকে নিম্নসীমা বাদ দিলে যে মান পাবো সেটি হবে শ্রেণী দৈর্ঘ্য। এখানে 60 থেকে 30 বাদ দিলে 30 হলো শ্রেণী দৈর্ঘ্য। 90 থেকে 60 বাদ দিলে 30, 120 থেকে 90 বাদ দিলে আমরা পেয়ে গেলাম 30, 150 থেকে 120 বাদ দিলে পেলাম 30। এখানে শ্রেণী দৈর্ঘ্য সমান আছে বলে আমরা এই পদ্ধতি সহজে ব্যবহার করতে পেরেছি। তাহলে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে আমার গড় হলো x বার সমান
এ প্লাস সামেশন ইউআই এফআই বাই সামেশন এফআই ইন্টু এইচ। তাহলে এ ধরেছিলাম আমরা 75 প্লাস ইউআই সামেশন ইউআই এফআই পেয়েছি 2, সামেশন এফআই পেয়েছি আমরা 80 এবং এইচ আছে আমাদের 30। সমান 75 প্লাস 3/4 সমান 75 প্লাস 0.75 75.75। অতএব ক্রম বিচ্যুতি পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করলাম, গড় হলো 75.75। এখানে যে অঙ্কগুলি বাকি রইল আগামী ভিডিওতে আমরা সেগুলি শেষ করব। আপাতত এই পর্যন্তই।